হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও বেশ ভালোই আছি। আচ্ছা, তো তোমরা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছো, তাই না? এখন তোমরা ক্লাস 10, আর কিন্তু হাতে বেশি সময় নেই। আর কটা মাস পরেই তোমাদের মাধ্যমিক। আর এই মাধ্যমিকের সূচনা কিন্তু শুরু হয়ে গেছে, তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এবং তার প্রথম ধাপ আর এক মাস পরেই ফার্স্ট সেমেটিভ। এক মাসও নেই আর। সুতরাং বুঝতেই পারছো, প্রস্তুতি কিন্তু আমাদের এখন থেকেই নিতে শুরু করতে হবে। আর তোমাদের সেই প্রস্তুতি যাতে খুব ভালো হয়, যাতে কেবলমাত্র ফার্স্ট সামেটিভ নয়, তোমাদের মাধ্যমিক সেটাও যাতে ভালো হয়, তার জন্য টার্গেট 89 তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিবারের মতো, প্রতি বছরের মতো সাজেশন। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্সের উপরে সাজেশন। ফার্স্ট সামেটিভে তোমাদের যে চ্যাপ্টারগুলো হবে তার উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের কেবলমাত্র ফার্স্ট সামেটিভ নয়, মাধ্যমিক 2026, মাধ্যমিক 2026-এর ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে দেরি না করে আমি শুরু করছি আমাদের আজকের সেশন সাজেশন। ওকে, তাহলে প্রথমে যদি আমি একদম বলি, আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি আছে? পরিবেশের জন্য ভাবনা। খুবই সহজ একটা চ্যাপ্টার। তোমরা প্রত্যেকেই মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে কম বেশি নলেজ আছে, তাই না? ভালো রকমের নলেজ আছে এবং খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ শুরু, এবং আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট সামেটিভে কোন কোন চ্যাপ্টারগুলো হবে। আমি পরের পর চ্যাপ্টারগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি সেগুলো কিন্তু ডিসকাস করছি। ফার্স্ট, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি? কোন স্তরটি বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর? কি হবে অ্যান্সার? মেসোস্ফিয়ার, তাই না? হ্যাঁ, মেসোস্ফিয়ার। গুড। পরের প্রশ্ন, একটি জৈব ও একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? গ্রিনহাউস গ্যাস, জৈব এবং অজৈব। করতে হবে। আমি কিন্তু সব প্রশ্ন বলবো না, তোমাদের করতে হবে। আমি কোশ্চেনগুলো বলছি, তোমাদের ভালো করে নোট করতে হবে। প্রশ্নগুলো নোট করতে হবে খাতায়, নিজেকে অ্যান্সার রেডি করতে হবে। হ্যাঁ, আমি কিছু প্রশ্নের অ্যান্সার বলে দেবো, সেগুলো লিখে নাও, কিন্তু আলটিমেট কাজ কিন্তু তোমাদেরই করতে হবে, তাই না? আমি এখানে শুধুমাত্র প্রশ্নগুলো বলবো। ওকে, চলো পরের প্রশ্ন, সুইট গ্যাস কাকে বলে এবং কেন বলে? মিথেন। প্রত্যেকেই আমরা নামটা শুনেছি, মিথেনকে সুইট গ্যাস বলা হয়। কেন বলা হয় বলো তো? করতে হবে, পড়তে হবে ভালো করে। চলো পরের প্রশ্ন, মার্স গ্যাস কাকে বলে? এটাও কিন্তু অ্যান্সার হবে মিথেন। কেন বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, প্রায়শই আসে। মার্স গ্যাস কাকে বলা হয়, বা মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন? ঠিক আছে। পরের প্রশ্ন, মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? একদম বাচ্চাবেলা থেকে পড়ে আসছি আমরা মেরুজ্যোতি। অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিস, এগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকেই পড়ে আসছি। কোন স্তরে দেখা যায় বায়ুমণ্ডলের? চলো পরের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, তাই না? আয়নোস্ফিয়ার স্তরে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। সিএনজি এলপিজি এর মূল উপাদান, পুরো নাম প্রত্যেকেই জানো, এবং আমাদের মূল উপাদান কি, এর মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে প্রধান উপাদান কি? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? শীতলতম দেখলাম, এরপরে দেখছি কি? উষ্ণতম স্তর। বায়োগ্যাস উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়া কি নামে পরিচিত? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কি বললাম? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ওকে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ও কৃত্রিম উপগ্রহ কোন স্তরে স্থাপন করা হয়? কোথায় আমাদের স্যাটেলাইট স্থাপন করা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে? কোন স্তরে? না, আমি বলবো না, নিজেদের করতে হবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। ওকে। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? কি বলতো? ডবসন। ডবসন, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলোকে। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। আগেরগুলো সব শর্ট কোশ্চেন দেখলাম, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব, ওজোন স্তর ক্ষয়ের ফলে আমাদের কি কি ক্ষতি হয়? শুধুমাত্র মানুষ নয়, পরিবেশের উপর কি ক্ষতিকর প্রভাব পড়ছে, পশু পাখি, গাছপালা, সবের উপরে প্রভাবগুলো কিন্তু ভালো করে লিখতে হবে, পয়েন্ট করে করে লিখতে হবে। ওকে। বায়োফুয়েল বলতে কি বোঝো? বায়োফুয়েল, ফুয়েল মানে কি? জ্বালানি। এবার বলো আমায়,
তাই না? নিজেদের করতে হবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন আমরা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করব, প্রয়োজন কি? পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সিএফসি এবং পরের প্রশ্ন NO2 গ্যাসের ভূমিকা। দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিএফসি এর ভূমিকা, ওজোন স্তর ধ্বংসে সিএফসি কিভাবে আমাদের সাহায্য করছে, মানে আমাদের ক্ষতি করছে, তাই না? ওজোন স্তরের সৃষ্টি সমীকরণ সহ ব্যাখ্যা করো। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে তার সমীকরণ সহ ব্যাখ্যা। কিভাবে আমাদের অক্সিজেনের সাথে অক্সিজেন পরমাণু, মানে অক্সিজেন অণুর সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজোন অণু সৃষ্টি করছে, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে? সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন পরমাণু উৎপন্ন হচ্ছে, পুরো জিনিসটা বিক্রিয়া সহ কিন্তু আমাদের এটা করতে হবে। ওকে, পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নে অপ্রচলিত শক্তির ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নে অপ্রচলিত শক্তি, তাদের ভূমিকা কি? ফায়ার আইস কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফায়ার আইস বা আগুনে বরফ। আগুনে বরফ কাকে বলা হয়? প্রত্যেকেই জানো, বলা হয় কি? মিথেন হাইড্রেটকে, তাই তো? এখান থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? এখান থেকে মিথেন গ্যাস আমরা পাবো কিভাবে? এর সাথে কিন্তু মনে রাখতে হবে, এই আগুনে বরফ বা মিথেন হাইড্রেট এর সংকেতও কিন্তু ভালো করে রেডি রাখবে। ওকে, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? তাপন মূল্য একক ভর এবং একক আয়তনের, আমি যদি একটা জ্বালানি নেই, একটা জ্বালানি নয়, কিছু পরিমাণ জ্বালানি নেই, তাহলে ওই জ্বালানির সম্পূর্ণ দহনে যেই পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় জ্বালানির তাপন মূল্য। এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর এসআই একক কি? তাপন মূল্যের এসআই একক কি? এটা আমি বলছি না, তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য। কখন আমরা একটা জ্বালানিকে আদর্শ বলবো? তার কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? তার জ্বলনাঙ্ক কত হওয়া উচিত? তার তাপন মূল্য কত হওয়া উচিত? এগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। ওকে, এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি, টার্গেট 89 পশ্চিমবঙ্গের সর্বপ্রথম IIT খড়গপুর দ্বারা স্বীকৃত টিউশন সেন্টার এবং সাথে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। তোমরা আমাদের ওয়েবসাইট যাও, ভিজিট করো, সেখানে দেখতে পাবে বিভিন্ন সন্তানেরা, তাদের বাবা মায়েরা কতটা হেল্পফুল হয়েছে আমাদের এখানে পড়াশুনো করে। ঠিক আছে, তোমরা এখনো চাইলে এখনো অ্যাডমিশন নিতে পারো। আমাদের অ্যাডমিশন ওপেন আছে, অ্যাডমিশন চলছে, যোগাযোগ করতে হবে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, আচ্ছা, তার থেকেও বড় এবং গুরুত্বপূর্ণ মাধ্যমিক মক টেস্ট, যেটা তোমাদের জন্য স্পেশালি আনা হয়েছে। এই মক টেস্টে তোমরা পাচ্ছ কি? এখানে তোমরা মক টেস্ট পরীক্ষা দিতে পারবে, বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ারিং ক্লাস। একটা পরীক্ষা দেওয়ার পর কি কি ডাউট থাকলো, কি কি ডাউট তোমাদের রয়ে গেল, তার জন্য একটা স্পেশাল ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস। উত্তরপত্র কারেকশন, তোমাদের উত্তরপত্র কারেকশন করে দেওয়া হবে। মডেল উত্তরপত্র সাথে দেওয়া হবে কি? মডেল অ্যান্সার কপি। কিভাবে লেখা উচিত ছিল, কিভাবে লেখলে তোমাদের নাম্বারটা আরো 2 নাম্বার 5 নাম্বার বাড়তে পারতো। ঠিক আছে, সাজেশনস দিচ্ছি আমি তোমাদের, মাধ্যমিকের আগেও তোমাদের দেবো সাজেশনস। অতএব এছাড়াও আমাদের রয়েছে 95% কমন প্রশ্ন। চলো, এছাড়াও আমাদের প্রত্যেক দিন এখানে লাইভ ক্লাস রয়েছে, প্রত্যেকটি অধ্যায় শেষে রয়েছে পরীক্ষা, থাকছে লাইভ ক্লাসের রেকর্ডিং, প্রতি সামেটিভের আগে সাজেশন, বাছাই করা নোটস, সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডেড ক্লাস। এছাড়াও আমাদের প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষকদের দ্বারা পড়ানো হয়ে থাকে। সুতরাং তোমরা যারা এখনো ভাবছো, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আজই তোমরা অ্যাডমিশনের জন্য সিট বুক করো। এরপরে আমি চলে যাই আমাদের পরের চ্যাপ্টার, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমাদের একটু ভালো করে দেখে নেই, সাথে তোমাদের খাতা পেন নিয়ে তুলে নিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন, বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? মূলবিন্দুগামী, সমগ্রবৃত্তাকার, নাকি সমান্তরাল রেখা হয়? পি অক্ষ বা ভি অক্ষ বা পিভি অক্ষ? তোমাদের প্রকৃতি এখানে জানতে চেয়েছে কি হয়, কেমন টাইপের হয় তার প্রকৃতি। কোন গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না? কোন গ্যাস? আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস? কোন গ্যাস করতে হবে?
চার্লসের সূত্রের ধ্রুবক রাশি, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চার্লসের সূত্রে আমাদের কি কি রাশিগুলো ধ্রুবক থাকে? শুধুমাত্র চার্লস নয়, বয়েলের সূত্র, এখানেও কিন্তু আমাদের মনে রাখতে হবে বয়েলের সূত্রে কি কি রাশিগুলো ধ্রুবক থাকে। পরের প্রশ্ন, -5 কেলভিন এবং -5 ফারেনহাইট এদের মধ্যে কোন তাপমাত্রাটির অস্তিত্ব নেই? বাস্তবে যার অস্তিত্ব নেই। মনে রাখতে হবে কেলভিন স্কেলে মাইনাস টেম্পারেচার কখনো পসিবল নয়, কেলভিন স্কেলে মাইনাস টেম্পারেচার কখনো সম্ভব নয়, তাই -5 কেলভিন এটা কখনোই পসিবল নয়। পরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হয়? ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা যার মান কত হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। আমাকে চেয়েছে এখানে কি ফারেনহাইট স্কেলের মান কত হয়। ঠিক আছে, কোন তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়? পরম শূন্য উষ্ণতায়, অর্থাৎ এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তোমরা প্রত্যেকেই জানো এটা, একদম সহজ একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়? অর্থাৎ এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয়? কত হয় তোমাদের করতে হবে। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হয়? আমরা প্রত্যেকে জানি জলের স্ফুটনাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটে। তো আমাদের পরম স্কেল মানে কেলভিন স্কেলে এর মানটা কত হয় সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। পিভি সমান 8টি সূত্রে পিভি এর একক কি? একক কি? জুল নাকি জুল পার মোল নাকি মোল পার জুল? কোনটা বলো, কমেন্টে জানাও তাহলে আমার অ্যান্সারটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, এসটিপিতে কত গ্রাম CO2 এর আয়তন? 11.2 লিটার। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ভালোভাবে করতে হবে। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পরের যে প্রশ্নটা বলছি এটি কিন্তু শুধুমাত্র ফার্স্ট সামেটিভ নয়, তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বইয়ের একদম সবার লাস্টের দিকে আছে, দেখবে ভালো করে, পয়েন্ট আকারে সুন্দর করে লেখা দেওয়া আছে, ওগুলো কিন্তু ভালো করে রেডি করবে তোমরা। ওকে, পরের প্রশ্ন, চার্লসের সূত্রানুসারে ভি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করো। ভি ভ্যারিজেস টি, এখানে মনে রাখতে হবে চার্লসের সূত্রে কিন্তু ভি ভ্যারিজেস বড় টিও হয়, আবার ভি ভ্যারিজেস ছোট টিও হয়। এখানে কিন্তু আমাদের ভালো করে খেয়াল করে অ্যান্সারটা লেখার সময় বা গ্রাফটা আঁকার সময় কিন্তু ভালো করে একটু মনে করে আঁকতে হবে আমি কোনটা আঁকছি। দুটোই ভি ভ্যারিজেস টি, কখনো ছোটটি থাকে কখনো বড়টি থাকে। ওকে, গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো, গাণিতিক রূপ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একই রকম ভাবে চার্লসের সূত্র এবং তার গাণিতিক রূপ। বয়েলের সূত্রের পিভি ভার্সেস পি এবং পি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করো। পি ভার্সেস ভি এর প্রকৃতি কেমন হয়? কেমন হয় প্রকৃতি? সমপরাবৃত্তাকার। কেমন হয়? সমপরাবৃত্তাকার। তোমাদের এখানে আঁকতে বলেছে, অঙ্কন করতে বলেছে, অঙ্কন করতে হবে। পরের প্রশ্ন, দেখাও -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আমরা এক্ষুনি দেখলাম এই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিন্তু আমাকে দেখাতে বলেছে, ক্যালকুলেশন করে দেখাতে হবে। জলের তলদেশ থেকে কোনো বায়ুর বুদবুদ ওপরে উঠে এলে তার আয়তন বৃদ্ধি পায় কেন? তার আয়তনটা কেন বৃদ্ধি পায়? এটা কিন্তু আমাদের বয়েলের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বয়েলের সূত্র দিয়ে আমাদের কিন্তু এটা ব্যাখ্যা করতে হবে, ভালো করে করবে, খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? এক্ষেত্রে কি বয়েলের সূত্র মানছে না? আমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, যেই প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। ঠিক আছে, এরপরে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে। 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? দেখো এখানে ম্যাথগুলো যে দেওয়া আছে, ম্যাথ কিন্তু হুবহু কখনোই আসে না। তোমাদের কিন্তু এই টাইপের ম্যাথগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এই ছটা টাইপের অঙ্ক এখানে দেওয়া আছে, এই 6 টাইপের অঙ্ক করলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পেরে যাবে। অতএব এই 6 ধরনের অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 380 mmHg চাপে একটি স্থির ভরের কোনো গ্যাসের আয়তন 50 মিটার কিউব হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে,
27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 900 সিসি। কোন উষ্ণতায় 57 সেন্টিমিটার এইচজি চাপে ওই গ্যাসের আয়তন 400 সিসি হবে? ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত সূত্রের অঙ্ক দেওয়া আছে, তোমাদের কিন্তু সবগুলোই করতে হবে। এবং আমি এখনো বলে রাখছি, এই 6 ধরনের অঙ্ক করলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। শুধুমাত্র ডেটা এদিক ওদিক থাকবে, মানগুলো এদিক ওদিক থাকবে। ঠিক আছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে গ্যাসটির আয়তন কত হবে? ওই উষ্ণতায়, একই উষ্ণতায় আয়তন কত হবে? ওকে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? V1:V2 বের করতে হবে এখানে। ঠিক আছে, এই 6 ধরনের অঙ্ক কিন্তু তোমাদের মাস্ট প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলো। ইম্পর্টেন্ট এই জন্য বলছি, আমাদের মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার থাকে এই আলো চ্যাপ্টার থেকে। অতএব এই আলোর প্রতি যদি ভয় আমাদের প্রথম থেকে ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা শেষে গিয়ে এই ভয় কাটিয়ে উঠতে পারবো না। অতএব ভালো করে প্রথম থেকেই এই চ্যাপ্টারকে যত্ন সহকারে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমাদের পরীক্ষায় আসে। কখন একটি উত্তল লেন্সে অসৎ বিম্ব গঠিত হয়? প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব গঠিত হয় কখন? উত্তল লেন্সে। কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনির সব থেকে কম। দূরদৃষ্টি প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? কোন লেন্স ব্যবহার করে আমরা দূরদৃষ্টি রোগকে প্রতিকার করতে পারবো? আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? স্নেলের সূত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্নেলের সূত্র বিবৃত করো, এটাও কিন্তু ভালো করে করতে হবে। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? R সমান 2f, R সমান 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়? ইনফিনিটি, অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়? অসীম হয়। একটি উত্তল লেন্সের ফোকাসে বস্তু রাখা হলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? উত্তল লেন্সের ফোকাসে বস্তু রেখেছি, তার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? ঠিক আছে, শুধুমাত্র মনে রাখতে হবে লেন্স নয়, দর্পণ দিলেও কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে এগুলোকে। ঠিক আছে, বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ, উত্তল লেন্স। কোন লেন্স? উত্তল লেন্স ব্যবহার করা হয় বিবর্ধক কাঁচ হিসেবে। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সব থেকে বড় হয়? দৃষ্টিক্ষেত্র বড় হয় কিন্তু উত্তল দর্পণের। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র কি হয়? সব থেকে বড় হয়। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু। কি? রামধনু। লেন্সের ক্ষমতার একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি অ্যান্সার বলছি না, তোমরা আমায় কমেন্টে জানাও লেন্সের ক্ষমতার একক কি হয়। ঠিক আছে, লেন্স ও দর্পণকে জলে ডোবালে কার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়? অর্থাৎ কার ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়? কার চেঞ্জ হয়? লেন্সের। লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চেঞ্জ হয় কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয় না। কোন বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি? এর মিনিং কি? স্নেলের সূত্রটি বিবৃত করো। আমি অলরেডি বলে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ডকে ডোবানো হলে তার দেখা যায় না, যুক্তি দাও। কেন দেখা যায় না? খুব মজাদার একটা প্রশ্ন। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের কিন্তু এই ফার্স্ট সামেটিভ টেস্ট, এই সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। দৃষ্টি নির্বন্ধ কি? দৃষ্টি নির্বন্ধ কাকে বলে? কি জিনিসটা? সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশকে লাল রঙের দেখায় কেন? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া কি? দূরদৃষ্টি এবং স্বল্পদৃষ্টি কাকে বলে? কাঁচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি বের করতে হবে? কাঁচের প্রতিসরাঙ্ক মিউ। মিউ বের করতে হবে।
মিউ সমান কি? মিউ সমান মনে রাখতে হবে সি বাই ভি। সি বাই ভি, সি মানে কি? আলোর বেগ শূন্য মাধ্যমে। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এই 3 × 10⁸ তাকে 2 × 10⁸ দিয়ে ভাগ করতে হবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। অবতল দর্পণ কিভাবে বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে তার রেখাচিত্র অঙ্কন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্ট, এই সমস্ত পরীক্ষার জন্য। ঠিক আছে, মাধ্যমিকে খুব একটা এই ধরনের প্রশ্ন আসে না, কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্ট এই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত প্রশ্নগুলো আসে। ঠিক আছে, গাড়ির ভিউ ফাইন্ডারে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? কেন উত্তল দর্পণ ব্যবহার করব? উত্তল দর্পণের ব্যবহার, তাই না? আমরা উত্তল দর্পণে কোথায় ব্যবহার করি? উত্তল দর্পণ, উত্তল দর্পণ ব্যবহার করিস গাড়ির ভিউ ফাইন্ডারে, তাই তো? চলো পরের প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তল লেন্সকে কেন আমরা অভিসারী লেন্স বলবো? গাড়ির সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? সার্চ লাইট বা হেডলাইট, হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? কোন দর্পণ? অবতল দর্পণ। ঠিক আছে, মনে থাকবে অবতল দর্পণ, বা আমরা লিখতে পারি অধিবৃত্তাকার বা অধিবৃত্তীয় দর্পণ। ওকে, বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তাই আমরা বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করি। জিনিসটাকে ভালো করে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো, অর্থাৎ ডেল্টা সমান I1 + I2 - a। এটা কিন্তু আমাদের ভালো করে করতে হবে। এবং আমি বলে রাখি, মাধ্যমিক 2026, মাধ্যমিক 2026 এর ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই ডেল্টা সমান I1 + I2 - a এর প্রমাণ। সাথে আরো একটা বলে রাখি, সেম মাধ্যমিক 2026 এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট, প্রমাণ করো R সমান 2f। R সমান 2f। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রিজম বর্ণ সৃষ্টি করতে পারে না, কেবলমাত্র আলোর বিভাজন ঘটাতে পারে, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিজম আলোর বিভাজন ঘটাতে পারে, সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে আলোক রশ্মির চ্যুতি হয়, কিন্তু কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতি হয় না কেন? কাঁচের স্ল্যাবে কি হয়? পার্শ্বীয় সরণ হয়, পাশের দিকে সরে যায়, কিন্তু চ্যুতি হয় না। কেন হয় না? প্রিজমের মধ্যে চ্যুতি হয়, কিন্তু কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় চ্যুতি হয় না কেন? এরপর আমরা দেখব পর্যায় সারণী। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাদের ভালো করে করতে হবে, ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো, মেন্ডেলিফের ত্রুটিগুলি উল্লেখ করো। দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাথে এটাও আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাথে কিন্তু মেন্ডেলিফের ত্রুটি, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে। খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ঠিকই, কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ভালো করে করতে হবে। দ্বৈত সূত্রটি বিবৃত করো। যদি আমাদের পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, তোমরা কিন্তু ভালো করে রাখতে। পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলের অবস্থান, কত নম্বর শ্রেণীতে চ্যালকোজেন মৌল থাকে? মনে রাখতে হবে 16 নম্বর শ্রেণীতে থাকে। কারা? চ্যালকোজেন মৌলেরা। ঠিক আছে, 16 নম্বর চ্যালকোজেন, 15 নম্বর নিক্টোজেন, 17 নম্বর হ্যালোজেন। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। একটি মুদ্রা ধাতুর নাম লেখো পর্যায় সারণীতে এদের অবস্থান। গ্রুপ 11, গ্রুপ 11 এ সমস্ত মুদ্রা ধাতু, অর্থাৎ কপার বা আমাদের লোহা, এরা কিন্তু গ্রুপ 11 বা শ্রেণী 11তে এরা অবস্থান করে। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের অবস্থান ও বৈশিষ্ট্য। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলেরা কোথায় অবস্থান করে? গ্রুপ 3 থেকে গ্রুপ 12, তাই তো? গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সন্ধিগত মৌলেরা অবস্থান করে, যদিও এখানে কিছু ব্যতিক্রম আছে। গ্রুপ 12 যে সমস্ত মৌলেরা আছে, তারা কিন্তু সমস্ত মৌল কিন্তু সন্ধিগত নয়। ঠিক আছে, পরের প্রশ্ন, OCFLI মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ক্রমবর্ধমান পরমাণুর আকার, অর্থাৎ ছোট থেকে বড়, তাই না? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নীভবন বিভব বেশি হয় কেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নীভবন বিভব বেশি হয় কেন? বেশি হয় কারণ তাদের অষ্টক পূর্তি থাকে, অর্থাৎ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? সংজ্ঞা। আয়নাইজেশন শক্তি কাকে বলে? এই দুটো সংজ্ঞাই কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি কাকে বলে এবং তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? কেন আমরা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলবো? কারণ হাইড্রোজেনের অবস্থান।
হাইড্রোজেনের অবস্থানটা বিতর্কিত একটা অবস্থান, তাই না? এটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 17, 17 নম্বর গ্রুপ। দুটো গ্রুপেই থাকতে পারে, কারণ দুটো গ্রুপের মৌলেরই বৈশিষ্ট্য হাইড্রোজেন দেখায়। তাই জন্য আমরা হাইড্রোজেনকে বলি কি দুষ্ট মৌল। ভালো করে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়? ফ্লোরিন। মনে রাখতে হবে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হয়? সব থেকে বেশি হয়। ClI, Br, F, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ফ্লোরিন কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। আমি অলরেডি বলে দিলাম ফ্লোরিনের সব থেকে বেশি হয়। তোমরা কমেন্ট করে জানাও তো তাহলে আমায় কার সব থেকে কম হয় এই চারটের মধ্যে, ঠিক আছে? পর্যায় বরাবর আয়নাইজেশন শক্তির কিরূপ পরিবর্তন হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কিরূপ পরিবর্তন হয়? শ্রেণী থেকে উপর থেকে নিচে গেলে কিরূপ পরিবর্তন হয়? এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাদের কিছু মাইন্ড ম্যাপিং আছে যা আমরা টার্গেট 89 থেকে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? মনে রাখার কৌশল। ওকে, চলো পরের প্রশ্ন। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে পরিবর্তিত হয়? কিভাবে পরিবর্তিত হয় বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলগুলির একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য। হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর মৌলগুলির সাথে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা কিন্তু দুষ্ট মৌলেরই একটা পার্ট, ঠিক আছে? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তারই কিন্তু একটা পার্টের মধ্যে পড়ে। এবং আমাদের সব থেকে লাস্ট চ্যাপ্টার এই সামেটিভে যেটা হবে সেটা হচ্ছে কি আয়নীয় ও সমযোজী বন্ধন। প্রথম প্রশ্ন, MgCl2 এর আয়নীয় বন্ধন ও গঠন বর্ণনা করো। এর গঠন, স্ট্রাকচার, ঠিক আছে? সেই স্ট্রাকচারটা আমাদের দেখাতে হবে ইলেকট্রন ডট এর সাহায্যে। লুইস ডট গঠন অঙ্কন করো। H2O, CH4, NH3 এদের লুইস ডট গঠন ভালো করে করতে হবে, একটা মাস্ট পরীক্ষায় আসবে, ঠিক আছে? সোডিয়াম এবং Na+, অর্থাৎ Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি বেশি সুস্থিত এবং কেন? খাদ্য লবণ জলে দ্রবীভূত হয় কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয় না, কেন? কারণ খাদ্য লবণ তড়িৎযোজী যৌগ, আর জল হচ্ছে কি ধ্রুবীয় দ্রাবক, আর অ্যালকোহল অধ্রুবীয় দ্রাবক। পয়েন্টগুলো সব বলে দিলাম, এবার শুধু একটু সাজিয়ে গুছিয়ে নিজেদের লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে নিজেদের লিখতে হবে। পার্থক্য লেখো আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ, এদের মধ্যে পার্থক্য। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। A, B এবং C মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক 4, 2 এবং 1। B হলো একটি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে A এবং C যদি যৌগ গঠন করে তার প্রকৃতি কি হবে? অর্থাৎ সে আয়নীয় বন্ধন করবে নাকি সমযোজী বন্ধন করবে, ঠিক আছে? পরের প্রশ্ন, তড়িৎযোজী যৌগেরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে, কেন? তার ব্যাখ্যা। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়, কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়? অষ্টক সূত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন একটি যৌগের উদাহরণ দাও। LiH কি? লিথিয়াম হাইড্রাইড LiH এর ব্যতিক্রম প্রদর্শন করে। এই ছিল আমাদের টোটাল ফার্স্ট সামেটিভের যেই 5টা চ্যাপ্টার পরীক্ষা হবে তার উপর একটা সাজেশনের ভিডিও, সাজেশনের একটা সেশন, যেটা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে। এখানে আমি বলে রাখি অনেক স্কুল আছে যেখানে এই চ্যাপ্টারের বাইরেও অনেক চ্যাপ্টার পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সমস্ত চ্যাপ্টার দিলাম না। আমরা কেবলমাত্র পর্ষদ থেকে যে সিলেবাসটা দিয়েছে, যেই চ্যাপ্টারগুলো ফার্স্ট সামেটিভে হবে পর্ষদ দিয়েছে সেই চ্যাপ্টারগুলোকেই কভার করলাম, ঠিক আছে? সুতরাং এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা রেডি করো, তোমাদের ফার্স্ট সামেটিভ ভালো হবে, তোমাদের মাধ্যমিক ভালো হবে। তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করতে পারো, শুধুমাত্র ফার্স্ট সামেটিভ নয়, তোমাদের মাধ্যমিকও ভালো হবে। চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এবং ভিডিওটা শেষ করার আগে আমি প্রত্যেককে বলবো, ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। চলো, আজকে আমাদের ক্লাসটা এখান পর্যন্তই, আজকে আমাদের সেশনটা এখান পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে অথবা আমাদের লাইভ ক্লাসে মুখোমুখি। চলো তাহলে, যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশনের জন্য এখনই কল করো। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ।